নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এমন অনেক সময় হয় যে প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এসেছে কিন্তু মাসিক এখনও হচ্ছে না। এতে অনেক মহিলাই দুশ্চিন্তায় পড়েন। এর পেছনে থাকতে পারে নানা শারীরিক এবং হরমোনজনিত কারণ। আজকের পর্বে এ বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা জানব কেন এমনটা হয়, কখন এটা চিন্তার কারণ হতে পারে এবং সঠিক সমাধানের জন্য কী করণীয়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর পারমিতা হাজারে। আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি ম্যাডাম যেগুলো পরামর্শ দেবেন সেগুলো আপনারা উপকৃত হবেন। আজকের আলোচনা শুরু করছি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাকে যেটা প্রশ্ন করা হলো যে মাসিক বন্ধ আছে কিন্তু প্রেগন্যান্সি টেস্টও নেগেটিভ, তাহলে কি কি কারণ হতে পারে? মেন কারণ যেটা দেখা যায় সেটা হলো হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে, অথবা হয়তো প্রেগন্যান্সি টেস্টের টাইমিংটা ভুল আছে, খুব তাড়াতাড়ি আপনারা করে নিয়েছেন, তখনও কিন্তু শুরুর দিকে প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসতে পারে। অথবা কিছু পেশেন্টদের এমনও দেখা যায় যে তারা হয়তো কিছু হরমোনাল মেডিকেশন নিচ্ছেন কিন্তু সেই ইনফরমেশনটা তাদের কাছে নেই যে মেডিসিন নেওয়ার ফলে পিরিয়ডটা বন্ধ থাকতে পারে। অথবা কিছু মহিলা এমনও পাই আমরা যাদের ওভারি ধীরে ধীরে কাজ করছে এবং তারা হয়তো প্রিম্যাচিওর মেনোপজের দিকেও এগিয়ে যাচ্ছে। তো এই কারণগুলো আমাদের প্রত্যেকটা পেশেন্টের দেখে নেওয়া উচিত। প্রিম্যাচিওর মেনোপজের কথা আপনি বলছেন, এটা কত বছর বয়সী মহিলারা এটা অনুমান করতে পারেন? মানে কত বছর বয়স হলে এই সম্ভাবনা থেকে যায়? আগে বুঝতে হবে যে ন্যাচারাল মেনোপজের বয়স কী। আমাদের এশিয়ান পপুলেশনে ন্যাচারাল মেনোপজ হয় 50 থেকে 55 বছর বয়সে, এবং সেই বয়সের যদি 5-6 বছর আগে কারোর মেনোপজ এসে যায় তাহলে কিন্তু সেটা আমরা প্রিম্যাচিওর মেনোপজ বলবো। পলিসিস্টিক ওভারি বা পিসিওএস বা পিসিওডি এগুলোও কি এর কারণ হতে পারে? পলিসিস্টিক ওভারি সম্পূর্ণ একটা আলাদা জিনিস। এটা একটা হরমোনাল ডিসঅর্ডার এবং কিছুটা লাইফস্টাইল চেঞ্জেস এর ওপর কিন্তু নির্ভর করে আছে। তো হরমোনাল ডিসঅর্ডার, এই পলিসিস্টিক ওভারি যে সিনড্রোমটা আমরা বলি, সেটা কিন্তু কম বয়সী মেয়ের থেকে একদম রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের মধ্যে দেখা যায়। সেখানে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এই কমপ্লেন নিয়ে যে তাদের পিরিয়ড সাইকেল একদমই রেগুলার না, খুব অনিয়মিত মাসিক হচ্ছে, এবং কিছু কিছু মেয়েদের তো এমনও দেখা যায় যে বছরে হয়তো 2বার কি 3বার পিরিয়ডস হচ্ছে। তো অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে দুটো সাইকেল হওয়ার মধ্যে। তো এই পলিসিস্টিক ওভারিটা একটা ভাস্ট টপিক। সেখানে আমরা পেশেন্টদের সবসময় বলি নিজের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করা, সেখানে প্রতিদিন যেটা সে খাচ্ছে সেখানে কিছু চেঞ্জেস আনা, যেরকম কার্বোহাইড্রেট কম রাখা, এবং দৈনন্দিন কী কাজকর্ম সে করছে তার মধ্যে পরিবর্তন আনা। তো এইগুলো ফলো করলে দেখা যায় যে মাসিকের সাইকেলটা হয়তো একটু সময় লাগে কিন্তু নিয়মিত হয়, বা ওষুধেও পেশেন্টরা খুব দ্রুত রেসপন্ড করে। আপনি বলছেন যে হরমোনাল কিছু ডিসঅর্ডার, পলিসিস্টিক ওভারি কিংবা লাইফস্টাইলের বিভিন্ন কারণে এটা হতে পারে। ম্যাডাম, পলিসিস্টিক ওভারি আছে কিনা সেটা বোঝার জন্য কী করণীয় বা কী কী টেস্ট করতে হয়? পলিসিস্টিক ওভারি বোঝার উপায় হলো সবার আগে আমরা পেশেন্টের হিস্ট্রি শুনি যে তার কমপ্লেন্স কী। যদি খুব অনিয়মিত মাসিক হয়, হয়তো 3 মাসে একবার পিরিয়ডস হচ্ছে, পিরিয়ডের ফ্লো খুব কমে আসছে, বা সাইকেলে 2-3বার করে ফ্লো হচ্ছে, অথবা পিরিয়ডের ফ্লো খুব হেভিও হতে পারে এই ক্ষেত্রে। তো সিমটম শুনে, এবং দ্বিতীয় জিনিস আরেকটা সিমটম পেশেন্টরা বলে যে পেশেন্টের একটা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, বা কিছু পেশেন্টের অ্যাকনে, মুখে অ্যাকনে শুরু হয়ে যাচ্ছে, কারো কারো হেয়ার ফল হচ্ছে। তো এই সিমটমগুলো শুনেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি ডায়াগনোজ করতে পারি। কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়াটা আছে, যেটা আমরা রটারডাম ক্রাইটেরিয়া বলি, সেখানে আমাদের অ্যাটলিস্ট 2টো ক্রাইটেরিয়া আমাদের মিট করতে হবে। একটা সিমটম হতে পারে, দ্বিতীয় আমরা ব্লাডের মাধ্যমেও কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে পারি যে শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা সেই মেয়ের বেশি আছে কিনা। এবং থার্ড উপায় হলো আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ডেও ওভারির পিকচারটা দেখে কিন্তু আমরা পলিসিস্টিক ওভারি ডায়াগনোজ করতে পারি। তো এই তিনটের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারি বলতে পারি যদি 2টো ক্রাইটেরিয়া আমাদের মিট করে। এই মানসিক চাপের কথা আপনি বলছিলেন, জীবনযাত্রার কথা বলছিলেন, এই মানসিক চাপ বা হঠাৎ ওজন পরিবর্তন এগুলো কিভাবে এই অনিয়মিত মাসিকের জন্য দায়ী হতে পারে? একদম ঠিক, কারণ ওয়েট যেটা ওজন আমরা বলি, বা রাদার বিএমআই যেটা আমরা বলি বডি মাস ইন্ডেক্স, সেটা 2টো এক্সট্রিম থাকে। একজন ক্যাটাগরি আমরা পাই যারা খুব আন্ডারওয়েট, আর কিছু ক্যাটাগরি আমরা পাই যারা ওভারওয়েট বা ওবিস।
তো দু ক্ষেত্রেই কিন্তু মাসিকের একটা অনিয়মিত ভাব চলে আসতে পারে। এই জন্য আইডিয়াল বিএমআই যেটা 20 থেকে আমরা 24 বলি সেটা মেনটেন করা উচিত, এবং সেটা মেনটেন করলে দেখা যায় যে অটোমেটিক্যালি পিরিয়ডটা খুব স্বাভাবিকভাবে চলে আসে। আর দ্বিতীয় যেটা স্ট্রেসের কথা বলা হলো, স্ট্রেস ডেফিনেটলি কিন্তু একটা হরমোনের একটা ভারসাম্যহীনতা আনিয়ে দেয়। সেই ক্ষেত্রেও স্ট্রেস অনেক ক্ষেত্রে আমাদের পেশেন্টের কাছে আসে যে পরীক্ষার একটা স্ট্রেস, চাকরির একটা স্ট্রেস, বা ওয়ার্ক প্লেসের স্ট্রেস, বা পারিবারিক সমস্যা, সেখানেও কিন্তু এই জিনিস স্ট্রেস লেভেল কমালে দেখা গেছে, যেটা রিসার্চ প্রমাণ করেছে যে স্ট্রেস লেভেল কমালে কিন্তু পিরিয়ড নিয়মিত হচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে থাইরয়েডের সমস্যা, এটা হরমোনের এবং মাসিক অনিয়মিত হওয়ার পিছনে কতটা দায়ী? যখনই মাসিক অনিয়মিত হয় কোনো পেশেন্ট আসে, আলট্রাসাউন্ডের সাথে সাথে আমি যেটা আগেও মেনশন করলাম, কিছু ব্লাড টেস্ট আমরা করাই। অ্যান্ড্রোজেনের মাত্রাটা বেশি আছে কিনা সেটার জন্য টেস্টোস্টেরন হরমোন এগুলো দেখে নিই, অথবা আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো হরমোনকে আমরা বলি পেশেন্টদের করিয়ে নিতে, সেটা হলো থাইরয়েড, এবং সেখানে ফ্রি T4 TSHটা অতি অবশ্যই করানো হয়, এবং প্রোল্যাক্টিন হরমোন। এই দুটো হরমোনের যদি দেখা যায় যে হাইপোথাইরয়েড, যেখানে TSH ভ্যালু অনেক হাই আসে, বা প্রোল্যাক্টিন অনেক বেশি, হাইপার প্রোল্যাক্টিনিমিয়া হয়ে গেছে পেশেন্টের, তখনও কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা মাসিকের অনিয়মিততা দেখা যেতে পারে। এখানে আমরা জানতে চাইবো যে মাসিক বন্ধ থাকার কতদিন পরে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? মাসিক বন্ধ হলে আমরা যেটা বলি অ্যাটলিস্ট 10 to 15 ডেজ নিজে অবজার্ভ করা। 45 ডেজ অবধি আমরা বলি ইটস নর্মাল, যে 45 ডেজ অবধি অপেক্ষা করা যায়। কিন্তু তারপরেও যদি মাসিক না হয়, বা তার আগে থেকেই পূর্বেই যদি কিছু সমস্যা তার জানা থাকে পেশেন্টের, তখনও কিন্তু তার ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে আসা উচিত। এবার একটু সংক্ষেপে জানতে চাইবো যে পরীক্ষা বা চিকিৎসা শুরু করার আগে কি কি ধরনের পরীক্ষা করে নেওয়া উচিত? টেস্টের মাধ্যমে আমরা আগে দেখে নিই TSH, ফ্রি T4, প্রোল্যাক্টিন হরমোন, এবং পলিসিস্টিক ওভারি যদি একটা স্ট্রং সাসপিশন থাকে তাহলে আমরা সিরাম ফ্রি টেস্টোস্টেরন দেখে নিতে পারি, ফাস্টিং ইনসুলিন লেভেল দেখে নিতে পারি, এবং আল্ট্রাসাউন্ড আমরা দেখে নিতে পারি। একেবারে শেষ প্রান্তে এসে জিজ্ঞেস করবো যে জীবন ধারণের কোন ধরনের পরিবর্তন এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে? লাইফস্টাইল চেঞ্জটা ভীষণই দরকার, কারণ আজকালকার দিনে দেখা যায় যে বেশিরভাগই মেয়েরা বা মহিলারা সিডেন্টারি হয়ে গেছে, যে তাদের লাইফস্টাইলটা এমনই হয়ে গেছে, তাদের দৈনন্দিন কাজ বা অফিসের কাজ বলুন, পড়াশোনা বলুন, বসে বসে করতে হয়, খুব কিছু বডি অ্যাক্টিভিটি হয় না। সেখানে একটা পরিবর্তন আনাটা খুব জরুরি, তা না হলে পলিসিস্টিক ওভারি কিন্তু থেকেই যায় সিমটমগুলো। তো এখানে আমরা বলি প্রতিদিন অ্যাটলিস্ট 8 ঘন্টা থেকে 45 মিনিট একটা এক্সারসাইজ রেজিম ফলো করা। সেটা যেভাবেই পেশেন্টরা সুবিধা মনে করবে, সেটা জিমে ভর্তি হয়ে হোক, ইয়োগা করে হোক, বা প্লেন ওয়াকিংটাও আমরা বলি, যে এটা যদি নিয়মমাফিক করা যায় তাহলে কিন্তু ওয়েট কিছুটা কমের দিকে থাকে এবং হরমোনের ভারসাম্য ফিরে আসে। আর দ্বিতীয় যেটা আমরা ডায়েট বলি, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেট আর ফ্যাটের লেভেলটা কম রাখতে হবে, আর বাইরের খাবার দাবারে যেগুলো ফ্রাইড আইটেমস ওটা কমিয়ে ফেলতে হবে। তো কার্বোহাইড্রেট বলতে আমরা যেটা বুঝি ভাত, আলু, চিনি, মিষ্টি, ফলের মধ্যে কলা, আম, এইগুলো একটু পরিমাণে কম রাখতে হবে, এবং তৈলাক্ত জিনিস বা ময়দার তৈরি জিনিস এগুলো একটু কম রাখলে বেটার হয়, যেটাকে আমরা জাঙ্ক ফুড হিসেবে জেনে থাকি। সেটা কম হলে অনেকেই দেখা যায় যে ওয়েটটা কিন্তু কমতে বাধ্য। প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলেও মাসিক বন্ধ থাকাটা কিন্তু একেবারে স্বাভাবিক বিষয় নয়, তাই সময় মতো আপনার কি সমস্যা হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে। সঠিক সময়ে সচেতন থাকুন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং দ্রুত এই সমস্যা সমাধান করুন, এই কামনাই করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব ম্যাডামের সঙ্গে। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।